আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আজকে আমরা কোথায় আছি গভীরভাবে একটু চিন্তা করলে বুঝতে পারবে যে আমরা সব পঙ্গু, প্যারালাইজড হয়ে বসে আছি। সেই স্বচ্ছ যুগের থেকে, স্বচ্ছ ভাবের থেকে আমরা কত দূরে সরে আছি তখন বুঝতে পারবে। লিখে লিখে পড়ে পড়ে এই বইটা তো গেঁথে ফেলেছি মনের ভিতরে। আবার এইটা যদি ছড়াতে থাকে, একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন যখন গ্রহণ করবে তখনই পাখা গজাবে, তখনই সুন্দর হইতে আরম্ভ করবে ভক্ত। তাহলে 1-2 জেনারেশন হবে না কিছু ঠাকুর, 1-2 জেনারেশনে না, এগিয়ে যাবে অনেকটা। একটা জেনারেশন যদি দেখে ঠিকই তো, এটা তো সাংঘাতিক কথা। মনে তখন ফট করে গেঁথে যাবে গিয়ে, তখন পরিষ্কার আবার ডানা মেলা আরম্ভ হয়ে যাবে গিয়ে। ভক্ত কবে লিখবে ঠাকুর? ঘরে গাছ ফুল হয় না, ঘরের গাছে ফুল হয় না, সব গাছে ফুল হচ্ছে। ঘরের গাছে ফুল হয় না কেন? ঘরে একটা জানলা আছে, জানলা দিয়ে সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করে। গাছটা সেদিকেই যেতে চায় যেদিকে জানলা আছে। যখনই দেখো সেই দিকে যেতে চাই, তখনই গাছটা বাইরের দিকে যাচ্ছে, তখনই সেটাকে কেটে দাও, তখনই মাথাটা কেটে দেয়। ফুল হবে কি করে? তখন তারে আরেকজন বলছে, মশাই ঘরে যে গাছটা ফলাচ্ছেন ওইটারে নিয়ে বাইরে পুঁতে দেন না কেন? যেন বাইরে পুঁতে দিয়েছ, 3 দিন পরেই দেখবে ফুল হয়ে বেরিয়ে আছে গাছ। আরে কারবার 3 দিন পরে থেকে ফুল ফুটছে দেখি, 5 দিনও ফুল। ওই বেটাই কয় 2 বৎসর যাবৎ ঘরে রেখে একটা ফুল ফুটাতে পারলাম না, আর বাইরে গিয়ে দেখি ফুল হচ্ছে। সেই ব্যক্তি বলে, হ্যাঁ মুক্ত জায়গা পেয়ে গেছে তো, মুক্ত জায়গা পাওয়ার পরেই থেকেই ফুল হচ্ছে। আমরাও এমন বন্ধন পড়ে আছি, যদি মুক্ত হতে পারি তবে আমরা অনেক দূর যেতে পারবো। এই ফুলের মতোই নেচারের এমন সুন্দর সাজানো সেই দেহযন্ত্রটাও এমন সুন্দর ফুটতে আরম্ভ করবে যে অফুরন্ত ফুল ফুটবে, শিউলি ফুলের মতো ফুটতে শুরু করবে। তখন আবার কাণ্ড হয়ে যাবে। কোথায় ছিলাম এতদিন? একিরে বাবা, কোন আবর্জনায় ছিলাম? আরে বাপরে বাপরে, তখন মনে হবে আর এই দেশে থাকবো না। এই আবর্জনায় ভরা, ক্লেদে ভরা জীবন এদের। এরা অযথা সবাইকে দাবিয়ে রাখে, মারার ব্যবস্থা করছে। এইবার আমরা চলে যাই। বাপরে বাপ, মনে মনে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে গিয়ে, আর চিৎকার করতে আরম্ভ করবে, তোমরা জাগো জাগো, তোমরা জাগো। খালি চিৎকার করবে এই বলে। এইভাবে যা চলছে, যেভাবে যা চলছে চলতে দেওয়া সবসময় কি সম্ভব? কোথায় তোমরা এসে পড়ে গেছো? দেখেছো কি? স্লিপ খাওয়া পাহাড় থেকে নিচে নেমে গেছো, একেবারে নিচে। আর উপায় নাই, একে এমনি ধাক্কা দিলে চলবে না। তাই এই বিষয় নিয়ে যদি গ্রন্থ লিখতে হয়, এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, যা বললাম সামান্য ব্যাপার, সামান্য কয়টা কথা, তাহলে যদি 1000-1200 পৃষ্ঠার একটা গ্রন্থ লেখা হয়, এই গ্রন্থ থাকবে অমূল্য গ্রন্থ, অভিনব গ্রন্থ, অভিনব দর্শনে। এর মধ্যে থাকবে একের পর এক স্বচ্ছ প্রকৃতির স্বচ্ছ ভাব, স্বচ্ছ সুর, স্বচ্ছ কথা। এর মধ্যে আর অন্য কথা নেই, দ্বন্দ্বমূলক কথা থাকতেই পারে না। কোনো
ক্লেশজনিত কথা একেবারে নয়। এই করো সেই করো এই ধরনের কোনো কথাই থাকবে না, থাকবে শুধু পবিত্র সুর, প্রকৃতির গন্ধ, প্রাকৃতিক দর্শন, আর কিছু না। মহাকাশ মহাশূন্য যেমন মুক্ত জায়গায় রয়েছে, মুক্ত আকাশে যেমন রয়েছে, সেই মুক্ত কথা, মুক্ত বাণী, মুক্ত সুরের কথা শুধু থাকবে, আর কিছুই থাকবে না। তারই কথা শাখায় প্রশাখায় যতগুলো ধারা আছে, সেই ধারাবাহিকের যে ধারা, সেই ধারায় কথা বলবে, তাহলেই হবে ধারাপাত রচনা। সেই ধারাপাত থেকে যখন মানুষ পড়তে শুরু করবে, সেই কথা, সেই সুর, সেই গান ক্রমশই মানুষকে সেই ধারায় নিয়ে গিয়ে, সেই শাখায় নিয়ে গিয়ে একত্র করবে মুক্ত আকাশে, মুক্ত চিন্তায়। যখনই আপনি স্ফুরণ হবে, আপনিই ফুটে বের হবে সব কিছু। এটাই প্রাকৃতিক নিয়ম, যেখানে আর কোনো কথা বলার দরকার নেই। এই করো সেই করো, এটা ত্যাগ করো ওটা ত্যাগ করো, এসব কথা বলার তো কিছুই থাকবে না। এই কথাগুলি নিয়ে তো কেউ জন্ম নেয়নি, তাহলে পশু পাখিগুলো সেইভাবেই থাকতো, জন্তু জানোয়ারগুলো সেইভাবেই থাকতো। সমস্ত পশু পাখি সেই স্বচ্ছতায় আজও ডুবে আছে, তাই আজও স্বচ্ছতার কিছুটা নিয়ে তারা ঘুরে বেড়ায়। আজও তাদের ভিতরে স্বচ্ছতার ধারার কিছু কিছু পরিচয় পাওয়া যায়। তাও অনেক ভেজালে পরে ওরাও অনেকটা ভেজালগ্রস্ত হয়ে পড়েছে, কিন্তু আজও পশু পাখির ভিতরে স্বচ্ছতা প্রকাশ পায়। সেই প্রকাশের ভঙ্গিমায় তারা স্বচ্ছতার দিককে টেনে এনেছে। আর নমস্কার, আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আর নতুন পাঠ পর্ব আসছে।